সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইরানের ড্রোন হামলা, হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা তেহরানের, বড় পরিসরে আক্রমণের হুঁশিয়ারি ট্রাম্পের, প্রয়োজনে স্থল অভিযান। মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত 2 বাংলাদেশি, আহত 7। বিমান চলাচল স্বাভাবিক হলে ফেরানো হবে মরদেহ। আটকে পড়া ও প্রবাসীদের দুর্ভোগ নিরসনে ব্যবস্থা নেবে সরকার। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দল জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ নেয়ার প্রস্তাব বিএনপির। ঈদ ঘিরে নেওয়া হচ্ছিল ডাকাতি ছিনতাইয়ের প্রস্তুতি। গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবরে পুলিশের অভিযান, 20 জন আটক, মাদক জব্দ। এবং ঈদ সামনে রেখে ট্রেনের আগাম টিকিট বিক্রি আজ থেকে প্রথম দিনে দেয়া হচ্ছে 13 মার্চের টিকিট। শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি, বাসেরও আগাম টিকিট বিক্রি শুরু। সকালের সময়ের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত আরও 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানের ওপর আরও বড় আকারে হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসরায়েলি হামলার শিকার হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানেও এ পর্যন্ত 555 জন নিহত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস। এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডস। অন্যদিকে ওমান উপসাগরে ইরান সংশ্লিষ্ট সব জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এদিকে জোট হিসেবে ন্যাটো এই যুদ্ধে জড়াবে না বলে সাফ জানিয়েছেন মহাসচিব মার্ক রুট। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির অর্ধশত শীর্ষ ব্যক্তিত্বের প্রাণ গেছে। এছাড়া শত শত মানুষ হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। পাল্টা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এর মধ্যেই চলমান সংঘাত আরও 4-5 সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি বলেছেন, এখনও কঠোর আঘাত করাই হয়নি, শিগগিরই বড় আক্রমণের হুঁশিয়ারি দেন তিনি। ভবিষ্যতে স্থল অভিযানের জন্য সেনা পাঠানো হতে পারে বলেও জানান তিনি। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে অনবরত ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এতে কুয়েতের নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি জ্বালানি ট্যাঙ্ক টার্মিনালে ইরানি ড্রোন আঘাত এনেছে। যদিও ইরান প্রতিবেশী দেশে আক্রমণ করছে না, শুধু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানে অব্যাহত রয়েছে হামলা, গোলাবর্ষণ করেছে ইসরায়েল। তেহরানে কয়েক দফা ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট 29টি ড্রোন ধ্বংসের কথা বলেছে ইরানের সেনাবাহিনী। দেশটির স্কুল ও হাসপাতালে হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমাদের আগ্রাসনের মুখে ইরান আত্মসমর্পণ কিংবা নীরব থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া বিশ্বের 20% তেল চলাচলের রুট ইরানের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ডস IRGC। তারা প্রণালী থেকে চলাচল করা সব ধরনের নৌযানে হামলার হুমকি দিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট একটি তেলবাহী জাহাজে তারা ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে ওমান উপসাগরে ইরানের সব জাহাজ ধ্বংস করা হয়েছে, যদিও ইরানের পক্ষ থেকে এ নিয়ে কোনো বার্তাই আসেনি। এদিকে জোট হিসেবে ন্যাটো এই যুদ্ধে জড়াবে না বলে সাফ জানিয়েছেন মহাসচিব মার্ক রুটে। তবে কোনো দেশ চাইলে আলাদাভাবে অংশ নিতে পারবে বলেও জানিয়েছেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সন্দ্বীপের মোহাম্মদ তারেকের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার স্ত্রী। অন্যদিকে ইরানি হামলায় আরব আমিরাতে নিহত মৌলভীবাজারের আহমদ আলীর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। তাসনিম তামান্না পড়ছেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। বাবার না ফেরার দেশে চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না একমাত্র সন্তান তাসনিম। সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মাথায় আঘাত পান মোহাম্মদ তারেক।
তিনি দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান ও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। আমি তো এখনো বিশ্বাস করতে পারতেছি না, আমাদেরকে কেউ ক্লিয়ারলি বলতেছে না, বলছে তোমার বাবা আছে অসুস্থ, বাট আমি জানতে চাই যে আমার বাবার কি হয়েছে। যেটাই হোক না কেন আমার বাবাকে তাড়াতাড়ি দেশে নিয়ে আসতে চাই। সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের বাসিন্দা তারেকের মরদেহটি দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। তার মরদেহটি যত তাড়াতাড়ি সম্ভব কিভাবে বাংলাদেশে আনা যায় এই ব্যাপারে যাতে এমবাসির সাথে যোগাযোগ করে। গত শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ উদ্দিন ওরফে আহমদ আলী সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে পানির গাড়ি চালাচ্ছিলেন। এ সময় ইরান থেকে ছোঁড়া একটি মর্টার আজমান শহরে আঘাত হানে। এতে গুরুতর আহত সালেহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইতোমধ্যে ওনার পরিবারের সদস্যরা আমাদের সেখানে যে এমবেসি আছে সেই এমবেসির মাধ্যমে কিন্তু যে আদার্স ফর্মালিটিগুলো আছে আমাদের মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যেই প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন এবং তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের সেখানকার দূতাবাস থেকে কিন্তু এটা করা হচ্ছে। বর্তমানে মরদেহটি সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে রয়েছে। চন্দ্র বিশ্বাস, পপি, সময় সংবাদ। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে 2টি ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, হামলার ফলে দূতাবাস ভবনের সীমিত অগ্নিকাণ্ড ও ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য জানানো হয়নি। এ ঘটনার পর নিজেদের নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস। ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার প্রকৃতি ও দায়ীদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে 2 বাংলাদেশি নিহত এবং 7 জন আহত হয়েছেন। বিমান চলাচল স্বাভাবিক হলে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনবে সরকার। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আটকে পড়া বিদেশগামীদের দুর্ভোগ নিরসন এবং প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কথা হয়েছে বলে জানান সরকারের নীতি নির্ধারকরা। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতকে কেন্দ্র করে সোমবার বিকেলে জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসে পররাষ্ট্র মন্ত্রণালয়। ছিলেন 4টি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন নীতি নির্ধারকরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, ফ্লাইট বন্ধ থাকায় যারা ভিসা সংকটে পড়েছেন তাদের জন্য গঠন করা হয়েছে ভিসা সেল। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা 1 দিন বা 2 দিন ছিল আছে, পরবর্তীতে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবেসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তাকেই প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার। নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের বিষয়ে সম্ভাব্য সবকিছু আলোচনায় এসেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। is supportive of their welfare and it will do anything to protect their security, welfare and well-being. আমরা 2 জন নাগরিককে হারিয়েছি। যখনই স্বাভাবিক হবে সিচুয়েশন, তারা যত পরিবার যেন তাদের ডেড বডি যাতে মরদেহ যাতে স্বাভাবিকভাবে আসতে পারে দেশে, সেটার সব রকম ব্যবস্থা আমরা করছি। সবশেষ ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে বাহরাইন, কুয়েত ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা চলমান রেখেছে সরকার। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তারা সকলে আমাদের নাগরিক যারা এ সমস্ত দেশে আছেন তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার ব্যাপারে তাদের পূর্ণ আশ্বাস দিয়েছেন। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও 7 জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। কুয়েতে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। অনেক প্রবাসীর পরিবার দেশটিতে ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন। বর্তমানে অবস্থান জানাতে কুয়েত থেকে যুক্ত হচ্ছেন মঈন সুমন। আমেরিকান ঘাঁটিতে কিন্তু অলরেডি বিমান হামলা, যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি অনেক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবং অনেকে আহত হয়েছেন এবং এখানে বিমান কিন্তু অলরেডি বিমান বিধ্বস্ত হয়েছে, সেই খবরে কিন্তু কুয়েতের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং যারা এইসব এরিয়াতে আছেন তারা কিন্তু সরাসরি নিজ চোখে দেখতে পেয়েছেন। সন্ধ্যা থেকে শুরু হয় এই ড্রোন নিক্ষেপ বা এখানে যে সাইলেন্ট বাজে, কিছুক্ষণ পরপর সাইলেন্ট বাজে এখানে সতর্কবার্তা। সেই সাইলেন্টগুলি শুধু ইয়ানের সাথে, বিশেষ করে যে রাত্রে একটু একটু হলেও কিন্তু মধ্যরাত থেকে শুরু করে আজকে সারাদিন কিন্তু সোমবার
সোমবার সারাদিন কিন্তু একটু পর পরই সাইলেন্ট বাজে। ইরান থেকে নিক্ষেপকৃত যে ড্রোন বা ক্ষেপণাস্ত্রগুলি যে উপরে ধ্বংস করা হয় কুয়েতের সামরিক বাহিনীরা, তো সে থেকে কিন্তু কুয়েতে আজকে একটু মোটামুটি আগে বিগত কয়েকদিন একটু ভালো থাকলেও কিন্তু আজকে থেকে একটু জনমনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, কারণ সচক্ষে তারা যখন দেখতে পাচ্ছে এই যে ড্রোনগুলি বা এই যে ক্ষেপণাস্ত্রগুলি নিয়ে ধ্বংস করছে উপরে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। যে কোনো সময় হামলা হচ্ছে বা কোনো সিগন্যাল নাই, হঠাৎ সিগন্যাল হচ্ছে, তো আমরা বয়ে আছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যেন তার একটা মীমাংসা হয়, যুদ্ধ যেন বিরতি হয়, যা শেষ হয়। গত শনিবার সন্ধ্যার দিকে ইফতার পূর্বে যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করা হয়, সেই নিক্ষেপে কিন্তু 12 জন আহত হয়েছে, আমরা খবরে দেখতে পেয়েছি। এবং সেখানে কিন্তু বাংলাদেশি 4 জন ছিল, এবং 4 জন বাংলাদেশি অলরেডি, এর মধ্যে 3 জন কিন্তু চিকিৎসা শেষে অলরেডি তারা নিজ কর্মস্থলে বাসায় ফিরে এসেছে, এবং একজন এখনও সেখানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। কুয়েতের দূতাবাস থেকে কিন্তু একটা নির্দেশনা জারি করেছেন যে প্রবাসীদের সতর্কর জন্য। এখানে শুধু এটা নয়, শুধু কুয়েত গভর্নমেন্ট কিন্তু অলরেডি যে অনেকগুলি নির্দেশনা দিয়েছেন যে যারা বাইরে কোনো ধরনের জনসংগ্রাম না করার জন্য বা কোনো ধরনের অনুষ্ঠানে বাইরে না করার জন্য। এই ছিল কুয়েত থেকে সর্বশেষ। মঈন সুমন, সময় সংবাদ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাতে অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্যগামী বেশিরভাগ ফ্লাইট। ঢাকা চট্টগ্রাম থেকে গেল 3 দিনে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। শিডিউল বিপর্যয়ে ফ্লাইট বাতিল আর স্থগিতের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তিতে বহু যাত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাসেল মিয়ার সৌদি আরবের ফ্লাইট ছিল 28 ফেব্রুয়ারি রাতে। মধ্যপ্রাচ্যের সংঘাতে বাতিল হলে নতুন করে সোমবার বিকেলে টিকিট কাটেন ইউএস বাংলা এয়ারলাইন্সে। সকাল থেকে টার্মিনালের সামনে ঠায় বসে থাকলেও মেলেনি শিডিউলের নিশ্চয়তা। আজকে আমার লাস্ট ডেট, আজকে যদি যাইতে না পারি তাহলে আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। রাসেল মিয়ার মতো এমন ঘটনা ঘটেছে অনেকের সঙ্গেই। মধ্যপ্রাচ্য সংঘাতে যেমন অনিশ্চিত হয়ে পড়েছে প্রবাসীদের যাত্রা, তেমনি ভিসার মেয়াদ ফুরানোর শঙ্কা চোখে মুখে। এখন যে সাময়িক সমস্যাটা বা অ্যাকুরেট যে নির্দেশনাটা, এটা আমরা পাচ্ছি না বা পাইনি এখন। আমার ভিসার মেয়াদ আছে আমার মাত্র 2 দিন, কালকা 3 তারিখ ভিসার মেয়াদ শেষ, তখন আমার তো ইমার্জেন্সি যাওয়া লাগবে। দুবাই, আবুধাবি ও শারজার এয়ারফিল্ড বন্ধ থাকায় সোমবার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন রুটে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। সৌদি আরব, জেদ্দা, রিয়াদগামী কিছু ফ্লাইটের নতুন করে শিডিউল দেওয়া হলেও অনিশ্চিত বাহরাইন, দুবাই, কুয়েত, দোহাগামী ফ্লাইটের সময়। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের নিজ নিজ এজেন্সি কিংবা এয়ারলাইন্সের সঙ্গে কথা বলার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। ফ্লাইট মিস্টেক হয়েছে, গতকাল ছিল, বৈশাখ হয়েছে, কিন্তু কোনো আপডেট পাইতেছে না। এখন আনুমানিকভাবে আমি ভিতরে যাইতেছি। এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেরও একাধিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানায় বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা। তবে সালাম এয়ারের মাস্কাট রুটের ফ্লাইট স্বাভাবিকভাবে আসা যাওয়া করছে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দল হিসেবে জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, সংবিধান মেনেই জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এ সময় সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা সংসদে অংশ নিতে পারবেন না বলেও জানান মন্ত্রী। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের 30 দিনের মধ্যে 12ই মার্চ নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। সেখানে ভাষণ রাখবেন তিনি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিতর্ক। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানান, বিদ্যমান সংবিধান মেনেই সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে জুলাই সনদকে সম্মান জানিয়ে বিরোধী দল হিসেবে জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ নিতে মৌখিক প্রস্তাব দেওয়ার কথা জানান তিনি। সংবিধান কি বলে, নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। অসাংবিধানিক কিছুই জাতীয় সংসদে উত্থাপন করা যায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতীয় সংসদে অংশ নিতে পারবেন না সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা। আগামী 12 তারিখে যারা শপথ গ্রহণ করেছি তারা সংসদ সদস্য হিসেবে যোগদান করব। এর বাইরে সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু না থাকায় যারা তাদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে সেটা তাদের নিজস্ব ব্যাপার,
কিন্তু জাতীয় সংসদে তারা সেই হিসাবে অংশগ্রহণ করতে পারে না। যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয়, সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। সংবিধান সংস্কার নিয়ে রাজনীতির মাঠে চলমান আলোচনাকে রাজনৈতিক অধিকার বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গণভোট অধ্যাদেশ ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে করা রিটের পেছনে সরকারের ইন্ধন দেখছে জামায়াত। সোমবার রাতে মগবাজারে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির। আদালতের রায়ের পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এদিকে সংসদ অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি অপসারিত না হলে সংসদকে প্রশ্নবিদ্ধ করা হবে বলে মনে করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 2টা রিট পিটিশন শুনানি হয়েছে। সোমবার রাতে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াতে ইসলামী বাংলাদেশ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণঅভ্যুত্থান ও গণভোটের প্রাসঙ্গিকতা উল্লেখ করে অভিযোগ করেন, সংস্কার ও গণভোটের বিষয়ে সকল রাজনৈতিক দল একমত পোষণ করলেও এখন সরকারের ইন্ধনে গণভোট অধ্যাদেশ ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে আদালতকে ব্যবহার করা হচ্ছে। আর মাত্র 10 দিন বাকি আছে সংসদ বসার। এত তাড়াহুড়া করে 2 জন আইনজীবীর মাধ্যমে এই রিট পিটিশন দায়ের করে আসলে যারা দায়ের করেছেন তারা কি পেতে চান? আমি স্পষ্ট দেখতে পেয়েছি সরকারের ইন্ধন, কোর্টে দেখতে পেয়েছি সরকারের ইন্ধন, আইনজীবীদের মধ্যে দেখা যাচ্ছে সরকারের ইন্ধন। অতীতে আদালতকে ব্যবহার করে যে সমস্ত রাজনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছে সবগুলো বুমেরাং হয়েছে। মঙ্গলবার রিটের বিষয়ে আদালতে দেয়া সিদ্ধান্ত পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় জামায়াতের পক্ষ থেকে। আদালতের রায় দেখার পরে আমাদের রাজনৈতিক দল, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এবং আমাদের সংসদীয় দলের কমিটিতে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাব। এদিকে সংসদ অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি অপসারিত না হলে সংসদকে প্রশ্নবিদ্ধ করা হবে বলে মনে করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার সন্ধ্যায় দলের কার্যালয়ে নবগঠিত সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটিকে পরিচয় করিয়ে দেওয়ার পর গণভোট অধ্যাদেশ ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে করা রিটের পক্ষে বিএনপির অবস্থান নেয়ার সমালোচনাও করেন তিনি। বিএনপি এক ধরনের ষড়যন্ত্রমূলকভাবে জুলাই সনদে যেই বিষয়গুলো আছে সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে এক ধরনের স্বেচ্ছাচারিতা করার জন্য এই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আদালতে গিয়েছেন। বিএনপির যারা লয়ার হিসেবে পরিচিত তারাই সেখানে সাবমিশন দিয়েছেন, তারাই সেখানে জুলাই সনদের বিরুদ্ধে সেখানে কথা বলেছেন। এর আগে চট্টগ্রামে এক আলোচনা সভায় একই ধরনের অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। জুলাই সনদ এবং গণভোটের যে গণরায় যার ভিত্তিতে নির্বাচন হয়েছে, যার ভিত্তিতে সরকার গঠিত হয়েছে, সেই গণভোটের রায়কে বাতিল করার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আদালতকে আবারও দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আদালতকে যদি রাজনৈতিক এজেন্ডার কারণে, নিজেদের দলীয় এজেন্ডার কারণে ব্যবহার করা হয়, চেষ্টা করা হয়, তার পরিণতি খুবই করুণ হবে। হুঁশিয়ারি দিয়ে বলেন, আদালতকে দলীয়করণ করার চেষ্টা করা হলে সরকারের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে দেয়া হচ্ছে বাস ট্রেনের আগাম টিকিট। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন নাজমুস সালেহী। শুরুতে যাচ্ছি মেঘের কাছে। আজ থেকে শুরু হলো ঈদযাত্রা বাসের অগ্রিম টিকিট বিক্রি। অর্থাৎ আমি এই মুহূর্তে আছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। আমি এখানে ভোর থেকে এখানে ছিলাম এবং আমরা দেখেছি যে ফজরের নামাজের পরপরই যারা বাড়িতে যাবেন ঈদের ছুটিতে তারা কিন্তু এই যে বাস টার্মিনাল যেটি রয়েছেন সেই বাস টার্মিনালে কিন্তু ভোর থেকেই তারা ভিড় করেছেন এবং আমরা দেখেছি তারা লাইনে দাঁড়িয়েছিলেন টিকিটের জন্য এবং সেই সঙ্গে এই টিকিটের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু শুরু হয় ঠিক কিছুক্ষণ আগে, অর্থাৎ যদি বলতে চাই 20 মিনিট আগে, অর্থাৎ 8টা বাজে এই টিকিট বিক্রির যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়। তবে এবার টিকিট কিন্তু অনলাইনেও শতভাগ কিন্তু পাওয়া যাচ্ছে। তো আমরা এখানকার যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে মূলত অনলাইনে টিকিট কাটতে নানান ভোগান্তির শিকার হতে হয়, যার ফলে তারা ফিজিক্যালি টিকিট নেওয়ার জন্য মূলত এসেছেন এবং সেই সঙ্গে আমরা দেখেছি যে এখানে মূলত টিকিট কাটার
কাটার জন্য দুইটি লাইন রয়েছে, একটি পুরুষদের লাইন, অন্যদিকে একটি মহিলাদের লাইন রয়েছে। এবং আমরা দেখেছি আনুষ্ঠানিকভাবে সকাল 8টা থেকে শুরু হয় টিকিট বিক্রির কার্যক্রম, যা চলবে কিন্তু আজ সারাদিন। আজ সকাল থেকেই মিলছে 13ই মার্চের টিকিট, যেটি কিনা পর্যায়ক্রমে এক সপ্তাহ পর্যন্ত চলতে থাকবে। যে অগ্রিম টিকিট বিক্রির যেটি সেটি কিন্তু টানা 7 দিন পর্যন্ত চলতে থাকবে। এবং সেই সঙ্গে আমরা এখানে এসে যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম। যাত্রীরা আমাদেরকে যেমনটা জানিয়েছে, তারা বারবার একটি কথাই বলছে যে অনলাইনে টিকিট কাটতে গিয়ে নানা ভোগান্তির শিকার হতে হয়, তাই নিশ্চিত আসনের জন্য সরাসরি কাউন্টারে এসে তারা টিকিট সংগ্রহের জন্য এসেছেন। এবং বাড়ি ফেরা যাত্রা যাতে স্বস্তিদায়ক এবং ঝামেলা মুক্ত হয়, সেই কারণে তারা মূলত এখানে ভোর থেকেই ভিড় করেছেন। এবং সেই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে এখানে মূলত এই যে টিকিট কাটার যে ব্যাপারটি, সেখানে দুটি লাইন রয়েছে এবং সেই সঙ্গে ভোর থেকে এখন পর্যন্ত আমরা কোনো বিশৃঙ্খলাও লক্ষ্য করতে পারিনি। তো আমার কাছে এই ছিল সবশেষ। আমরা তো এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম বাসের ব্যাপারে। এবার আমরা একটু যেতে চাই কমলাপুরে। সেখানে আছেন আমার আরেক সহকর্মী নাজমুস সালি, তার কাছ থেকে বিস্তারিত জানবো রেলের ব্যাপারে। আজকে থেকে শুরু হলো ট্রেনের আগাম টিকিট বিক্রি, অর্থাৎ রেলপথে যারা নারীর টানে বাড়ি ফিরে পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে চান, তাদের জন্য আজকে থেকে বলা চলে ভার্চুয়াল যুদ্ধ শুরু হলো। কারণ ট্রেনের টিকিট শতভাগ বিক্রি হবে অনলাইনে। আজকে 3 তারিখ দেওয়া হচ্ছে 13 মার্চের টিকিট। ঈদ যদি 21 তারিখ হয়, সেটিকে সম্ভাব্য তারিখ ধরে রেল 10 দিন আগে থেকে টিকিট বিক্রি শুরু করেছে এবং 10 দিন আগে থেকে শুরু হবে এবার ঈদ যাত্রা। কেননা রেলপথ মন্ত্রণালয় বলছে যে একেবারে শেষের দিকে এসে যাত্রাটা শুরু হলে প্রচণ্ড ভিড় থাকে এবং গাদাগাদিতে মানুষের আসলে যাত্রাটা অস্বস্তিকর হয়, যে কারণে 10 দিন আগে থেকেই 13 মার্চ থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা, যদি 21 তারিখ ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে। এবং এটি ঈদের টিকিট বিক্রি চলবে টানা 10 দিন। এবং একইভাবে 13ই মার্চ থেকে শুরু হবে ঈদের ফিরতি টিকিটের বিক্রি। এবং আপনি জানেন যে এবার মোট 2 অঞ্চলের প্রায় 33,000 টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। বিশেষ করে এই যে অনলাইনে যেহেতু শতভাগ টিকিট বিক্রি হচ্ছে, সুতরাং অনলাইনে আপনি জানেন যে একসঙ্গে অনেকগুলো মানুষ টিকিটের জন্য হিট করে সার্ভারে, যে কারণে সার্ভারের বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। আমরা এমনও দেখেছি যে একদিনের টিকিটের জন্য মানে কোটিখানিক লোক হিট করেছে 1 ঘন্টারও কম সময়ে, বা 5 মিনিট 10 মিনিটে আমরা দেখেছি যে অনেক বেশি মানুষ আসলে হিট করে, যে কারণে সার্ভারের নানা রকম জটিলতা তৈরি হয় এবং সেটি নিয়ে আসলে ভার্চুয়ালি বিভিন্ন রকম বিড়ম্বনায় পড়েন টিকিট যারা সংগ্রহ করতে চান তারা। যে কারণে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবার 2 ভাগে ভাগ করে টিকিট বিক্রি হচ্ছে। সকাল 8টায় শুরু হয়েছে টিকিট বিক্রি করা, সেটি হচ্ছে যে পশ্চিমাঞ্চলের টিকিট। পশ্চিমাঞ্চলের যে 13 তারিখের যাত্রা, সেই জন্য টিকিট রাখা হয়েছে 16,100 এবং দুপুর 12টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি, সেটির জন্য বরাদ্দ রাখা হয়েছে 16,900 টিকিট। এবং পুরোপুরি ভার্চুয়াল টিকিট বিক্রি হওয়ায় কমলাপুর রেল স্টেশনে একেবারেই ভিড় নেই। আপনি জানেন যে এবার 5 জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেল এবং রেলের যে ইঞ্জিন সংকটের কারণে যে শিডিউল বিপর্যয় হয়, সেটিকে রোধ করার জন্য তারা বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন রেলের মহাপরিচালক আফজাল হোসেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের আগাম টিকিট বিক্রির সর্বশেষ খবর। ঈদে বাস ও ট্রেনের আগাম টিকিট বিক্রির খবর জানতে যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং তার প্রথমে যুক্ত ছিলাম গাবতলী বাস টার্মিনালে। এক যুগে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা, অথচ এখনও সংস্থাটির প্রতি বছর লোকসান 2,000 কোটি। ভয়াবহ ইঞ্জিন সংকটে চালানো হচ্ছে না ট্রেন, প্রতিনিয়ত ঘটছে শিডিউল বিপর্যয়। যাত্রী চাহিদা থাকলেও কোচ সংকটে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। বিশেষজ্ঞরা বলছেন, যাত্রী সেবা বৃদ্ধিতে বিনিয়োগ না করে শুধু অবকাঠামো উন্নয়নের ডুবতে বসেছে রেল। মহাপরিচালক বলছেন, এখন ইঞ্জিন কেনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ছাদ ভর্তি যাত্রী নিয়ে কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশনে চট্টলা এক্সপ্রেস, অথচ ট্রেন আসার আগেই কানায় কানায় পূর্ণ প্ল্যাটফর্ম। তিল ধারণের ঠাঁই না থাকলেও আসন পেতে মরিয়া যাত্রীরা। সারা দেশে ট্রেন যাত্রায় কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে দরকার 5,000 কোচ, অথচ আছে 2,500-এর কিছু বেশি। ফলে স্বস্তির বদলে ভোগান্তির নাম হয়ে উঠেছে ট্রেন যাত্রা।
একদম ফুলফিল, একদম চুল পরিমাণ জায়গা নাই। যাত্রীর তুলনায় ট্রেনের সংখ্যা খুব কম। বাংলাদেশ সরকারের উচিত ট্রেনের সংখ্যা অনেক বেশি বাড়ানো। ইঞ্জিন সংকটে প্রতিদিনই শিডিউল বিপর্যয়ে রেলওয়ে। ঝুঁকিপূর্ণ ইঞ্জিন দিয়ে চলছে যাত্রী পরিবহন। কোনো রুটে কয়েক বছরের তুলনায় কমেছে গতি, বেড়েছে দুর্ঘটনা। ঘন্টার পর ঘন্টায় আপনার এখানে অপেক্ষা করতে হয়। 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লেট হয়ে গেছে অলরেডি। আদৌ যেতে পারবো কিনা সঠিক জানা নেই। পাওয়ার প্রাপ্যতার স্বল্পতার কারণে প্রতিদিনই কিছু কিছু ট্রেন অত্যাধিক বিলম্ব হচ্ছে, এতে শিডিউল কিছুটা বিপর্যয় হচ্ছে। 1969-70 সালে বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিন ছিল 486টি। স্বাধীনতার 55 বছরে তা কমে দাঁড়িয়েছে 285টিতে, যার মধ্যে 56%-ই মেয়াদ নেই। বহু পুরানো ইঞ্জিন মেরামতে মিলছে না যন্ত্রাংশও। 40-50 বছর আগের পুরানো কিছু ইঞ্জিন এখনো আমাদের কাছে আছে। বেশিরভাগ ইঞ্জিনের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন মনে করেন আমরা এমনি জোড়াতালি দেয়া এভাবে চালাইতেছি। এসব কারণে গত এক যুগে 20,000 কোটি টাকা লোকসান রেলওয়ের। বিশেষজ্ঞরা বলছেন, কোচ আর ইঞ্জিন না কিনে শুধু বিলাসী অবকাঠামো উন্নয়নের ফলে ডুবতে বসেছে এ খাত। বিশ্বের মধ্যে সেবা এবং গতির দিক থেকে বাংলাদেশ রেলওয়ে এখন তলানিতে আছে। আগামী 1 দশক রেলের উচিত হবে না যে কোনো অবকাঠামো উন্নয়নের পিছনে। রেল মহাপরিচালক বলছেন, এখন ইঞ্জিন কেনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঢেলে সাজানো হচ্ছে রেল ব্যবস্থাপনা। আমাদের কিছু পরিকল্পনা আছে, কিছু নতুন কোচ এবং ইঞ্জিন ক্রয়ের। এটা 2 থেকে 3 বছর লেগে যাবে। গত 10 বছরে বন্ধ হয়েছে শতাধিক লোকাল, মেইল ও কমিউটার ট্রেন ও 130টি রেল স্টেশন। এখনও প্রতি বছর রেলের গড় লোকসান 2,000 কোটি টাকা। কমেছে রেলের গতি, বেড়েছে দুর্ঘটনা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এর প্রধান কারণ বিলাসী উন্নয়নে অপরিকল্পিত বিনিয়োগ। তাই নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা, বিলাসী আর কোনো অবকাঠামোগত প্রকল্প নয়, রেলের কারিগরি বিভাগের প্রাথমিক চাহিদা মেটানোর দিকেই নজর দিতে হবে সরকারকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ঈদে ঘরে ফেরা মানুষের চাপ সামাল দিতে বাংলাদেশ রেলওয়ের বহরে অতিরিক্ত কোচের চাহিদা সৃষ্টি হয়। পুরনো ও মেরামতযোগ্য কোচ মেরামত করে সেই চাহিদার পূরণ করে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। রোজার ঈদ সামনে রেখে অতিরিক্ত কর্মঘণ্টায় কাজ করতে হচ্ছে শ্রমিকদের। জনবল সংকট থাকার পরও স্বাভাবিক সময়ের চেয়েও প্রায় দ্বিগুণ কোচ ব্যবহার উপযোগী করা হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ছবিতে সাকির হোসেন বাদলের রিপোর্ট। 2 ঈদে যাত্রী চাহিদার কথা বিবেচনা করে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত করা হয় অতিরিক্ত কোচ। পুরাতন ও মেরামতযোগ্য কোচ মেরামত করে পূরণ করা হয় সেই চাহিদা। নীলফামারী সৈয়দপুর রেলে কারখানার বিভিন্ন শপে প্রস্তুত করা হয় কোচ মেরামতের প্রয়োজনীয় যন্ত্রাংশ। ঈদুল ফিতর সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন এখানকার শ্রমিকরা। নির্ধারিত কর্মঘণ্টার বাইরেও চলছে কাজ। স্বাভাবিক সময় 25 কর্মদিবসে 32টি কোচ মেরামত করা হয়। তবে 5 দিন ঈদ স্পেশাল ট্রেন চলাচল করায় প্রয়োজন হবে অতিরিক্ত কোচের। সেই চাহিদা সামনে রেখে এবার 39 কর্মদিবসে 100টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ। তবে এরই মধ্যে শেষ হয়েছে 58টি কোচের মেরামত। ঈদের কারণেই আমরা খুব ব্যস্ততার সময় পার করতেছি। আমাদের লোকবল কম, যেখানে লাগবে 5 জন সেখানে আমরা সেই 5 জনের কাজ 2 জনে আমরা তুলতেছি। 100টা গাড়ি আমাদের এইবার ঈদে আউটটান দেওয়ার কথা আছে, ইনশাল্লাহ আমরা সময়ের আগে এটা দিয়ে দিব। মূলত আজকে আমাদের যে পরিশ্রম, এই পরিশ্রম করার একটাই টার্গেট, সেটা হচ্ছে যে ঈদ থেকে মানুষ যেন বাইরে থেকে ঈদে যেন আসতে পারে বাড়িতে স্বাচ্ছন্দ্যবোধভাবে। আপনারা জানেন যে ঈদে ঘরমুখ যাত্রী যারা নিরাপদে এবং নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারে, তাদের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে যাত্রী সুবিধা দিয়ে থাকেন। সৈয়দপুর কারখানাও এর ব্যতিক্রম নয়, আমরা তারই অংশীদার হিসাবে কাজ করছি। জনবল সংকট রয়েছে উল্লেখ করে সৈয়দপুর রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ জানায়, যথাসময়ে বাকি কোচগুলোর মেরামত শেষ হবে, যুক্ত করা হবে সংশ্লিষ্ট বহরে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমরা 100টি কোচ আউটটার্ন দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়েছি, যার মধ্যে 60টি কোচ ইতিমধ্যে বের হয়ে গিয়েছে, বাকি 40টি কোচ আমাদের প্রক্রিয়াধীন আছে বের হওয়ার। আশা করি যথাসময়ে আমরা এগুলো কোচ ট্রেন বহরে যোগ করতে পারবো। সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ মেরামতের জন্য 29টি শপ রয়েছে। সাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।
ঈদযাত্রায় শত শত বাস জোড়াতালি ও রংপুরের সড়কে নামানোর প্রস্তুতি চলছে রংপুরে। নগরীর অর্ধশতাধিক ওয়ার্কশপে এখন দম ফেলার ফুরসত নেই কারিগরদের মাঝে। অভিযোগ রয়েছে এসব বাসের বেশিরভাগেরই নেই ফিটনেস সনদ। তবে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে চলতে দেওয়া হবে না। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। জোড়াতালি দিয়ে তৈরি করা হচ্ছে নতুন অবয়ব। দেখে বোঝার কোনো উপায় নেই, ভাঙ্গা বিধ্বস্ত প্রায় এসব বাস এবারের ঈদযাত্রায় দৃষ্টি কাড়বে আঞ্চলিক সড়ক মহাসড়কে। রংপুর নগরীর আরকে রোড সহ বিভিন্ন এলাকার ওয়ার্কশপে এখন দম ফেলার ফুরসত নেই কারিগরদের। কয়েকদিন আগে গাড়িগুলো গ্যারেজে পড়েছিল জরাজীর্ণ অবস্থায়, তবে ঈদ উপলক্ষে সাজানো হচ্ছে নতুন সাজে। গ্যারেজ কর্তৃপক্ষ বলছে ঈদের 3 থেকে 4 দিন আগে যাত্রী পরিবহনে গাড়িগুলো নামবে সড়কে। খুব ব্যস্ততার মধ্যে আছি, সামনে ঈদের আগে কমসে কম 5 দিন আগে গাড়িগুলো রোডে ছাড়তে হবে, এরকম একটা প্রিপারেশন নিয়ে আমরা কাজকাম সবাই মিলে চালাচ্ছি। পুরোনো গাড়ি সব নতুন করে বানাই দিচ্ছি, ওই পুরোনো সিট ওকে নতুন বানাই দিচ্ছি, ফর্ম কাপড় টাপড় দিয়ে নতুন তৈরি করতেছি। প্রশাসনও গাড়ি দেখলে সাইড দেবে, তারা নতুন গাড়ি, নতুন ভালো মডেলের গাড়ি, তখন আর কাগজপত্রের কোনো ঝামেলা হবে না। বছর জুড়ে কোনো রকমে চলাচল করা অথবা পড়ে থাকা বাসগুলো এভাবেই চেহারা পাল্টে নামানো হবে সড়ক মহাসড়কে। তবে দেখতে চকচকে হলেও অধিকাংশ বাসের ফিটনেস না থাকায় যাত্রীদের প্রায়ই পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। গাড়িটা একটু রংপুরে এসে সমস্যা হয়েছে, আমরা কাজ করতেছি। আমাদের যে ব্রেক শু ভেঙে গেছে চাক্কা। এরকম গাড়ি লাইনে রাখছে কেন? একটু ভালো গাড়ি রাখেন না কেন? এই পচা গাড়ি রাখে আমাদের এই 3 ঘন্টা সময় লস, এই সময়টার মূল্য কে দিবে? বিআরটিএ কর্তৃপক্ষের দাবি ফিটনেসবিহীন গাড়ি নামলেই নেওয়া হবে ব্যবস্থা। মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে এটা একটু শিথিল আছে, আমরা রাজায় আবার এটা অ্যাপ্লাই করব যাতে পুরনো গাড়িগুলো চলতে না পারে। ফিটনেসবিহীন গাড়ি যদি চলতে না পারে এটা তো দেখবই। এই গাড়িগুলো কাগজপত্র আপডেট নাই, কিন্তু রং করতেছে, এটা আমরা কোন কোন জায়গাগুলোতে করে গতবার না আমরা সেটাও আমরা মোবাইল কোর্টে এটাতে অভিযান চালাবো। ফিটনেস সনদ আছে রংপুর জেলায় এমন বাস মিনিবাসের সংখ্যা 300টি, অথচ সড়ক মহাসড়কে চলাচল করছে প্রায় 3500 বাস মিনিবাস। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। রাজধানীর আদাবরে ডাকাতির প্রস্তুতির সময় 12 জন সহ 20 জনকে আটক করেছে আদাবর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক জব্দ করা হয়েছে। রাতে শেখের টেক নবোদয় হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে ঈদ ঘিরে আটককৃতরা ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কাজের প্রস্তুতি নিচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মোহাম্মদপুরে আমরা বসিলা, রায়ের বাজার এখানে অভিযান করে এখানে প্রায় আমাদের এখন পর্যন্ত মনে হয় 20 জনের মতো গ্রেপ্তার করা হয়েছে। এখানে আমরা বেশ কিছু মাদক উদ্ধার করেছি। টিকেট টেক এবং নবোদয় হাউজিং এই দুইটাতে অভিযান পরিচালনা করে আমার পাশে দেখতে পাচ্ছেন যারা বিভিন্ন অপরাধে অভিযুক্ত, আমরা তাদের পিসিপিআর যাচাই করব, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের উদ্দেশ্য হলো যে যেহেতু একটু পবিত্র রমজান মাস চলতেছে, রমজান মাসটাকে নিরাপদ রাখা, মানুষ যাতে নিরাপদে নির্বিঘ্নে সিয়াম সাধনা করতে পারে এবং আগামী ঈদ উল ফিতর যাতে আপনারা পরিপূর্ণভাবে আনন্দ উৎসব মুখর পরিবেশে মানুষ পালন করতে পারে। সকালের সময় আরো থাকছে। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণের অপেক্ষায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় আজ বিগ ম্যাচে প্রতিপক্ষ চীন, সর্বোচ্চটা দিয়ে লড়তে চান আফরিদারা। প্রাথমিক স্তরে শিক্ষা ব্যবস্থায় দ্রুত বিস্তার ঘটেছে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শহর থেকে উপজেলা এমনকি গ্রামেও সর্বত্রই গড়ে উঠেছে এসব প্রতিষ্ঠান। কিন্তু প্রশ্ন হলো, কোন নীতিমালায় চলছে এসব স্কুল কিংবা কারা তদারকি করছে? সরকারি তদারকি তো দূরের কথা, শুধুমাত্র নিবন্ধনেই দায়িত্বে আটকে আছে কর্তৃপক্ষ। শিক্ষাবিদদের মতে পাঠ নিশ্চিতে সরকারিভাবে এসব প্রতিষ্ঠান তদারকির বিকল্প নেই। শাকিল মাহমুদের ছবিতে আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাত। রোজার প্রথম দিন থেকে সরকারি ও আধা সরকারি সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সরকারি নির্দেশনা মেনে, তবে এর ব্যতিক্রমও রয়েছে। রংপুর নগরীতে ছড়িয়ে ছিটিয়ে গড়ে উঠেছে একাধিক কিন্ডারগার্টেন। প্রাথমিক স্তরে পাঠদানের জন্য এসব স্কুলের সিলেবাস, শিক্ষার্থীদের বেতন কাঠামো এমনকি পড়াশোনা পদ্ধতি নিজেরাই নির্ধারণ করেছে প্রতিষ্ঠানগুলো। জানিয়ে রয়েছে পক্ষে বিপক্ষে নানা মত। এদের পরীক্ষা হচ্ছে আজকে বাংলা আর গণিত বিষয়, আমাদের এমনি 4টা সাবজেক্ট। পেলেতেই আপনার মনে করেন বানান সহ লিখতে হচ্ছে, আবার নার্সারিতে তারও উপর মনে করেন কবিতাগুলো, ইংলিশ ছড়াগুলো না দেখে লিখতে হচ্ছে। ওরা তো এখনো অক্ষরেই চিনল না। সব বাচ্চার মানসিক দিক তো একরকম না,
কেউ নিতে পারে কেউ পারে না, কারো একটু সময় লাগে, কেউ দ্রুত নিতে পারে কেউ নিতে পারে না, এতটুকুই। আগে থেকেই এই বইগুলো দেওয়া হয় যেন তারা পড়াশোনায় অ্যাডভান্স থাকতে পারে। 2023 সালে সরকারিভাবে জারি করা প্রাইভেট স্কুল রেজিস্ট্রেশন রুলসের বিধিমালায় নার্সারি, প্রি প্রাইমারি, কিন্ডারগার্টেন ও পঞ্চম শ্রেণী পর্যন্ত বেসরকারি বিদ্যালয়কে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনার কথা বলা হয়েছে। এমনকি অবকাঠামো, শিক্ষক যোগ্যতা, পরিচালনা কমিটির জন্য নির্ধারিত মানদণ্ড সহ যাবতীয় বিষয়ে তদারকি করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে মাঠ পর্যায়ের ভিন্ন চিত্র। বেসরকারি এসব প্রতিষ্ঠানে কোনো হস্তক্ষেপ নেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। সরকার চেষ্টা করতেছে এদের একটা ছাতার নিচে নিয়ে আসার জন্য। যখন আমরা রেজিস্ট্রেশন দেব, রেজিস্ট্রেশন দিলে আমরা দেখভাল করব, তখন হয়তো একটা ছাতার নিচে চলে আসবে বলে আশা করছি আমরা। শিক্ষাবিদদের মতে প্রাথমিক স্তরে অভিন্ন নীতিমালা প্রণয়ন ও কার্যকরভাবে বাস্তবায়ন করা না হলে শিক্ষা খাতে বৈষম্য আরও বাড়বে। অবশ্যই সিলেবাসের একটা সামঞ্জস্য থাকতে হবে। যার যেভাবে ইচ্ছা সে সেইভাবে এক ধরনের তৈরি করে যাচ্ছে। এটা কোনোভাবেই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে একটা সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পারবে না। অবশ্যই একটা নীতিমালার মধ্যে সরকারকে এগুলোকে যুক্ত করতে হবে। বাংলাদেশে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আইনগত কাঠামো তৈরি হলেও বাস্তব প্রয়োগে ঘাটতি স্পষ্ট। নিবন্ধন, তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে প্রাথমিক শিক্ষার মান ও সমতা দুটোই প্রশ্নের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। আবহাওয়ার পরিবর্তনে দিনে কিছুটা গরম অনুভূতি হলেও রাতে পড়ছে ঠান্ডা। আবহাওয়া পরিবর্তনজনিত কারণে রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। এ নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার বেনিয়ামিন। যুক্ত হব তার সাথে। দিনে গরম এবং রাতে যে ঠান্ডা আবহাওয়া অনুভূত হচ্ছে সেটি কিন্তু আসলে ফাল্গুনের শুরু থেকেই কিন্তু চালু হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে সাধারণ মানুষ কিন্তু কিছুটা রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে আমরা যদি দেখাই যে হাসপাতালগুলোতে রোগীরা কিন্তু আসছেন এবং সেই ক্ষেত্রে তারা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। মেহেরপুর জেনারেল হাসপাতালে কিন্তু যে শিশুরা রয়েছে সেই শিশুরা অনেকেই কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে। মহিলা এবং সার্জারি, শিশু এবং সার্জারি যে বিভাগটি রয়েছে সেই বিভাগে যে 40 শয্যার বিপরীতে 60 জন রোগী রয়েছে, তার মধ্যে 50 জনই কিন্তু শিশু। এবং সেখানে কর্তব্যরত নার্স যারা রয়েছে তারা কিন্তু জানাচ্ছে যে এই রোগীদের অধিকাংশই ঠান্ডাজনিত এবং বঙ্কালাইটিস সহ এবং নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট এই ধরনের রোগগুলোতে তারা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা যদি বলি যে মহিলা এবং শিশু এবং পুরুষ ওয়ার্ডেও কিন্তু যে সকল বেডগুলো রয়েছে সেই বেডের অতিরিক্ত রোগী কিন্তু এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। সেক্ষেত্রে যারা চিকিৎসা নিচ্ছে তারা অনেকেই কিন্তু হাসপাতালে বেড না পেয়ে বারান্দাতেও তারা চিকিৎসা নিতে দেখা যাচ্ছে এবং মেঝেতেও অনেকে চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু তারা বেশ কিছু ভোগান্তির কথা বলছেন যে আসলে অসুস্থ হয়ে এসে চিকিৎসা নিতে গিয়ে তারা অনেকেই কিন্তু আরো অসুস্থ হয়ে পড়ছে। তো সেক্ষেত্রে আসলে আমি যদি বলি মেহেরপুর জেনারেল হাসপাতালে 100 শয্যার যে সুবিধা রয়েছে সেক্ষেত্রে তা এখন কিন্তু প্রায় 300 রোগী এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে এবং এবং বহির্বিভাগেও কিন্তু প্রতিদিন 1 থেকে 1,500 রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। তো দিনে তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস, রাতে তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসেও নেমে আসছে। এই ছিল মেহেরপুরে তাপমাত্রা জনিত কারণে রোগের সর্বশেষ খবর। যুক্ত ছিলাম মেহেরপুর থেকে। কক্সবাজার সমুদ্র উপকূলে বাড়ছে সামুদ্রিক কচ্ছপের মৃত্যুর হার। গেল এক সপ্তাহে মাত্র 3.5 কিলোমিটার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে মিলেছে 20টিরও বেশি মৃত মা কচ্ছপ, যাদের পেটে ছিল ডিম। তবে প্রতি বছর কচ্ছপের মৃত্যুর সংখ্যা বাড়ায় দুশ্চিন্তায় রয়েছে খোদ পরিবেশ অধিদপ্তর। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। কক্সবাজার সোনারপাড়া সমুদ্র উপকূল, যার বালিয়াড়িতে মৃত অবস্থায় পড়ে রয়েছে মা কচ্ছপ। একদিকে পেটে রয়েছে ডিম, অন্যদিকে শরীরে আঘাতের চিহ্ন। শুধু সোনারপাড়া উপকূল নয়, পেঁচারদ্বীপ সমুদ্র উপকূলেও ভেসে আসছে মৃত কচ্ছপ। স্থানীয়দের অভিযোগ, জেলে ট্রলিং জাহাজ, বড় ট্রলার এবং অবৈধ জাল এসব কচ্ছপের মৃত্যুর জন্য দায়ী। সাগরে কচ্ছপ বাসে থাকে, অনেক সময়
তো কালকে গেছি, কালকে দেখছি মানে 10-12টা। এই সময় জালা বাজা মারা যায়, আর কিছু লোক আছে মানে জালা বাজার সময় ওকে বাড়ি মারে ফেলে। গত 4 বছর ধরে এই সমুদ্র উপকূলে কচ্ছপ রক্ষণাবেক্ষণ ও ডিম সংরক্ষণে কাজ করছেন স্থানীয় যুবক নবী হোসেন। তার দাবি, উপকূলে ডিম পাড়তে এসে প্রাণ হারাচ্ছে একের পর এক মা কচ্ছপ। এটা যদি না গাড়াইলে অনেকটা কি হয়, ছোট ছোট বাচ্চারা এখানে আসে, কচ্ছপের মধ্যে মরা কচ্ছপের তো বেশি গন্ধ উড়ে, এটা গাড়া ফেলালে এটা তো পরিবেশ নষ্ট তো বাঁচাইলাম আমি আর কি। এটার জন্য যে কোনো মানুষ আমাকে কি করবে, ভালোবাসবে। একের পর এক কচ্ছপের মৃত্যুর মিছিল নিয়ে দুশ্চিন্তায় খোদ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও। গবেষকরা বলছেন, কচ্ছপ রক্ষায় আইন প্রয়োগ এবং জেলেদের সচেতন করার বিকল্প নেই। মোবাইল কোর্টগুলো বাড়াইতে হবে, পাশাপাশি অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে হবে আর কি। আমাদের গ্রামের আশেপাশে যে সমস্ত ফিশারম্যান রয়েছেন, অন্যান্য যে সমস্ত মানুষরা রয়েছেন যারা মাছ ধরে বা করে, তাদেরকে একটু বুঝাইতে হবে। আমরা মনে হয় যে পরিবেশ এবং এই যে সামুদ্রিক কাসিম যদি বাঁচে এবং মাছের সংখ্যা বাড়বে, নুন্নার সংখ্যা কমে যাবে, জেলিফিশের সংখ্যা কমে যাবে, একটা জীববৈচিত্র্য সংরক্ষণে একটা ব্যালেন্স আসবে এবং মাছের সংখ্যাটা বাড়লে আমাদের জন্য ভালো হবে। 26-27 অর্থ বছরে কিন্তু আমরা একটা হ্যাচারি স্থাপন করব এবং একটা গার্ড অলরেডি আমরা নিয়োগের প্রক্রিয়াধীন রয়েছে। সেই গার্ডের আন্ডারে আমরা দক্ষিণ পাড়া এবং পূর্ব পাড়া যে রয়েছে, পশ্চিম পাড়া এবং পূর্ব পাড়া যে রয়েছে, পূর্ব পাড়ার মধ্যে অন্তত এই দুইটা এরিয়ার মধ্যে আমরা হ্যাচারি স্থাপন করব, সেখানে আমরা কাছিমের ডিম আমরা সংরক্ষণ করব। কক্সবাজার সমুদ্র উপকূলে গত 2 মাসে অলিভ রিডলি প্রজাতির অন্তত 70টি কচ্ছপের মৃত্যু হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে পাকিস্তানের হামলা প্রতিহতের দাবি করেছে তালেবান প্রশাসন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘাতে পাকিস্তানের গোলাবর্ষণে অন্তত 36 বেসামরিক আফগান নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রশাসন। অন্যদিকে ইসলামাবাদের দাবি 46টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে এবং 400-রও বেশি আফগান সেনা নিহত হয়েছে। পাকিস্তান আফগানিস্তানের টানা কয়েকদিন ধরে চলা সীমান্ত সংঘাতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তান এরই মধ্যে আফগানিস্তানের সঙ্গে খোলা যুদ্ধ চলছে বলে ঘোষণা দিয়েছে। আফগানিস্তান দাবি করেছে, রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত বাগরাম বিমান ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলার চেষ্টা তারা নস্যাৎ করেছে। পারওয়ান প্রদেশের পুলিশ জানায়, ভোরের দিকে পাকিস্তানের কয়েকটি যুদ্ধবিমান আফগান আকাশসীমায় ঢুকে বাগরাম ঘাঁটিতে বোমা হামলার চেষ্টা চালায়। আফগান বাহিনী রুশ নির্মিত জেট U-23 অ্যান্টি এয়ারক্রাফট গান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাল্টা জবাব দিয়ে হামলা প্রতিহত করে বলে দাবি করা হয়। হতাহত বা বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। বাগরাম বিমান ঘাঁটিতে একসময় আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ন্যাটোর সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ছিল এবং 20 বছরের যুদ্ধে এটি ছিল কেন্দ্রবিন্দু। বিশ্লেষকদের মতে, এবারই প্রথম পাকিস্তান সরাসরি আফগান সরকারি স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে, যা আগের অভিযানের তুলনায় বড় পরিবর্তন। সংঘাতের সূত্রপাত হয় যখন আফগানিস্তানের তালেবান শাসক গোষ্ঠী পাকিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে হামলার জবাবে সীমান্তে পাল্টা আঘাত হানে। ইসলামাবাদ অভিযোগ করে, আফগানিস্তান তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা TTP-কে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানের ভেতরে সশস্ত্র হামলা চালাচ্ছে। কাবুল এই অভিযোগ অস্বীকার করে। এদিকে কাতার সহ কয়েকটি দেশ মধ্যস্থতার প্রস্তাব দিলেও এখন পর্যন্ত যুদ্ধবিরতির কোনো অগ্রগতি হয়নি। কাবুল ও ইসলামাবাদ দুই রাজধানীতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। স্বপ্ন পূরণের অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো নারী এশিয়া কাপ অভিযানে নামতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। বিগ ম্যাচে চীনের বিপক্ষে খেলবে মেয়েরা। শক্তিশালী প্রতিপক্ষ হলেও লড়াইয়ের প্রত্যয় অধিনায়ক আফ্রিদা খন্দকারের। আর কোচ পিটার বাটলারের কাছে এই আসর খেলার শেখার বড় মঞ্চ। শিশুদের কাছে সেরাটা চান কোচ। এদিকে নবীন হলেও বাংলাদেশকে নিয়ে সতর্ক চীন। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। সিডনি থেকে পারভিন আক্তারের ম্যাচ রিপোর্ট। সিডনির চমৎকার সকালে জুবলি স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ দল। স্বপ্নযাত্রার প্রথম ধাপে নারী দলের সামনে চীন। ম্যাচের আগে 2 মেরুতে দাঁড়িয়ে 2 দল। এক দলের এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে অভিষেক, অন্য দল সবশেষ আসর সহ 9 বারের চ্যাম্পিয়ন। ফিফা র্যাঙ্কিংয়ে চীন যেখানে 17তম অবস্থানে, সেখানে বাংলাদেশ দাঁড়িয়ে 112তে। এমন পার্থক্যের পরেও পা মাটিতেই রাখছেন চীনের কোচ আন্তে মিলিজ। বাংলাদেশ দলকে নিয়ে সতর্ক তিনি। তার মতে মূলত চাপে থাকবে চীন। লাল সবুজের যেহেতু হারানোর কিছুই নেই, তাই যে কোনো কিছুই করে ফেলতে পারে তারা।
প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে ভালোই জানেন অধিনায়ক আফিদা খন্দকার। তাই তো জয় পরাজয় নয়, ভালো খেলার দিকেই চোখ তার। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক ও জুবলি স্টেডিয়ামের আধুনিক সুযোগ সুবিধায় নিজেদের ঘাটতির জায়গাগুলো শুধরে নেয়ার চেষ্টা করেছে দল। প্রথমবারের মতো জায়গা করে নেয়া এশিয়ান কাপের মূল পর্বে ভালো খেলার দিকেই মনোযোগ তার। আমরা প্রথমবারের মতো এশিয়া কাপে কোয়ালিফাই করেছি, তো আমাদের চেষ্টা থাকবে অবশ্যই আমরা ভালো কিছু করব। আর আমাদের প্রতিপক্ষ হচ্ছে চায়না, নর্থ কোরিয়া, উজবেকিস্তান, তারা অনেক শক্তিশালী টিম। আমরা ওদের সাথে যেভাবে খেলবো, কোচ আমাদেরকে ওভাবেই খেলতে বলবে, তো আমরা চেষ্টা করবো যেন ভালো কিছু করতে পারি। আমরা দেশের জন্য খেলতে আসি, দেশের মানুষের প্রত্যাশা থাকবেই, তা আমরা দেশকে রিপ্রেজেন্ট করি, তো আমাদের প্রেশার নেই। পিটার বাটলারের দলটায় আছেন অনূর্ধ্ব 19 সাফের সেরা খেলোয়াড় আলপি আক্তার। সবশেষ নারী লিগে 29 গোল করা আলপি বড় মঞ্চে অভিষেকের অপেক্ষায়। আক্রমণে পরীক্ষিত সৈনিক তহুরা শামসুন্নাহার, সাগরিকারা নিজেদের প্রমাণে মরিয়া। মাঝমাঠে মনিকা চাকমা, ঋতুপর্ণা, স্বপ্নার উপর থাকবে গুরু দায়িত্ব। রক্ষণে আফিদা, শিউলি আজিমে ভরসা কোচের। কঠিন ম্যাচ, আকাশ কুসুম কল্পনায় বিশ্বাসী নন পিটার বাটলার। শিষ্যদের চাপমুক্ত থেকে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। চীনের বিপক্ষে অঘটনের কথা ভাবছি না আমি, তাহলে মেয়েদের উপর চাপ আরো বাড়বে। চীনের মতো দলের সঙ্গে পেরে ওঠার মতো সক্ষমতা আসলে এখনো তৈরি হয়নি আমাদের। আমি চাই ওরা ভালো পারফর্ম করুক, কারণ এশিয়ান কাপ ওদের শেখার মঞ্চ। বয়স ভিত্তিক বা জাতীয় দল, যে কোনো ফরম্যাটে এটাই দু দলের প্রথম সাক্ষাৎ। স্বপ্ন এবং বাস্তবতার ফারাকটা ভালোই বোঝেন কোচ পিটার বাটলার। এশিয়ান কাপের মতো বড় মঞ্চের জন্য প্রস্তুতিটা যে সেরা হয়নি সেটা ভালোই জানেন তিনি। তাই তো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রসিকতা করে বললেন, গুলিস্তান থেকে নাকি সরাসরি সিডনিতে চলে এসেছে বাংলাদেশ। প্রস্তুতির ঘাটতি পেছনে ফেলে লক্ষ্য এখন একটাই, সামর্থ্যের সেরাটা দিয়ে চীনের বিপক্ষে লড়াই করতে হবে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইরানের ড্রোন হামলা, হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা তেহরানের, বড় পরিসরে আক্রমণের হুঁশিয়ারি ট্রাম্পের, প্রয়োজনে স্থল অভিযান। মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত 2 বাংলাদেশি, আহত 7। বিমান চলাচল স্বাভাবিক হলে ফেরানো হবে মরদেহ। আটকে পড়া ও প্রবাসীদের দুর্ভোগ নিরসনে ব্যবস্থা নেবে সরকার। এবং ঈদ সামনে রেখে ট্রেনের আগাম টিকিট বিক্রি আজ থেকে প্রথম দিনে দেয়া হচ্ছে 13 মার্চের টিকিট। শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি, বাসেরও আগাম টিকিট বিক্রি শুরু। এই ছিল সকালের সময়। এরপর দেখবেন আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। মেজবা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।